রেডিও মিলনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী নিষিদ্ধ ফল। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী নিষিদ্ধ ফল। বাগবাজারের দুর্গাচরণবাবু তাঁর 12 বছরের সুসজ্জিতা শালঙ্কারা কন্যাটির হাত ধরে বৈঠকখানায় প্রবেশ করে বললেন, নমস্কার, এইটি আমার মেজ মেয়ে রায়বাহাদুর। মা, মাইকে প্রণাম কর। ভবানীপুর নিবাসী রায় প্রফুল্ল কুমার মিত্র বাহাদুর তার পারিষদদের সাথে দরিদ্র দুর্গাচরণের তক্তপোষে বসে বাঁধা হুঁকোয় ধূমপান করছিলেন। মেয়েটি সলজ্জভাবে তার পায়ের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। রায়বাহাদুরের বয়স 50 পেরিয়েছে। দিব্য গৌরবর্ণ পুরুষ, মোটা সোটা, হাস্যোজ্জ্বল বড় বড় চোখ, গোঁফ ও দাড়ি দুই কামানো, চওড়া ফুলতলা পাড় বসানো বহুমূল্য শালের জোড়া গায়ে দিয়ে বসেছিলেন তিনি। প্রসন্ন দৃষ্টিতে কয়েক মুহূর্ত মেয়েটির দিকে চেয়ে থেকে বললেন, বাহ, বেশ মেয়ে, খাসা মেয়ে। হ্যাঁ, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো, সুখে থাকো। হ্যাঁ, কি বলো সুরেশ, দিব্য না মেয়েটি? রায়বাহাদুরের খাস পারিষদ সুরেশ উত্তর দিলেন, আগে এতে আর সন্দেহ কি? তামা, তোমার নামটি কি বলো তো? মেয়েটির ঠোঁট জোড়া অল্প কাঁপল, কিন্তু কোনো শব্দ উচ্চারিত হলো না। ভয় কি মা? বলো বলো মা, বলো। নন্দরানী দাসী। নন্দরানী? আহা, নামটিও বেশ। কেমন হে যতীন দাদা? সত্যি খাসা নাম বটে। সবাই তো রানী বলে ডাকে। রানী? তা আপনার মেয়ে রাজরানী হওয়ারই উপযুক্ত বটে। হ্যাঁ, মুখখানি একেবারে নিখুঁত, চোখ দুটিও চমৎকার। ঘোষাল মশাই কি বলেন? আগে এ মেয়ে আপনারই পুত্রবধূ হবার উপযুক্ত। তা মা, দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, এখানে বসো। দুর্গাচরণ বাবু, আপনি বা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। মেয়ে ইতস্তত করছে দেখে দুর্গাচরণ বললেন, বস মা, বস। এই দেখ, আমিও বসলুম। মেয়েটি মাথা নিচু করে বাপের কাছ ঘেঁষে বসল। রায়বাহাদুর জিজ্ঞাসা করলেন, তুমি কি পড়ো মা? আখ্যান মঞ্জরি 2য় ভাগ, পদ্যপাঠ 1ম ভাগ আর সরল শুভঙ্করী। পান সাজতে জানো? জানি। ওই আমার বড় মেয়ে শ্বশুর বাড়ি যাবার পর থেকে বাড়ির সব পান ওই তো সাজে। এই যে যা খেলেন, ওরই সাজা পান। রায়বাহাদুর রূপোর ডিবে থেকে একটা পান নিয়ে কপ করে মুখে দিয়ে চিবোতে চিবোতে বললেন, বাহ, বেশ পান। তা মা, রান্না বান্না কিছু শিখেছ? শিখেছি। তাও শিখেছ? বেশ বেশ বেশ। ওই আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝোল এসব রাখতে পারো? হ্যাঁ, পারি। নন্দরানীর মুখে ঈষৎ হাসির আভা। রায়বাহাদুর তার কাঁধে সস্নেহে মৃদু চাপড় দিতে দিতে বললেন, বাহ, এর মধ্যেই শিখেছে, লক্ষ্মী মেয়ে। আমি আর বাপ হয়ে কি বলবো রায়বাহাদুর, যদি আমার মেয়েটিকে গ্রহণ করেন তবে দেখতেই পাবেন। গত মাসে আমার স্ত্রী যখন আতুরে, বড় মেয়েটি শিবপুরে, অনেক কাকুতি মিনতি করাতেও বেআই মশাই তো তাকে পাঠালেন না। রানী তখন আমাদের সংসার চালিয়ে দিয়েছে। ওকে যদি নেন সব জানতে পারবেন। কি বলছেন? এ মেয়ে নেব না? আরে মশাই, লুপে নেব।
এমন মেয়ে পেলে কেউ ছাড়ে? হ্যাঁ, কি বলো হে সতীশ? আগে তাতে আর সন্দেহ কি? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি, তারপর মায়ের ছুটি কেমন? এই বলে নন্দরানীর কাঁধে হাত রেখে তার দিকে ঝুঁকে রায়বাহাদুর বললেন, হ্যাঁ মা, আমার মাথার পাকা চুল তুলে দিতে পারবে? হ্যাঁ, দুপুরবেলা খেয়ে আমি যখন শোবো, বিছানায় তোমার এই নতুন বুড়ো বাবাটির কাছে বসে বসে একটি একটি করে পাকা চুল তুলে দিতে পারবে কি? এটি বোধ হয় শেখনি। হ্যাঁ, কি বলো মা? তোমার বাবার মাথায় তো পাকা চুল নেই। রায়বাহাদুর অট্টহাস্য করে উঠলেন। নন্দরানীর মুখে হাসির আভাখানা আরও খানিকটা উজ্জ্বল হল। মুখটি তুলে সে রায়বাহাদুরের মাথার দিকে চাইল। দেখল সেখানে কালো চুলের সংখ্যা খুবই কম এবং দূর দূরান্তে অবস্থিত। তার মৌনতাই সম্মতির লক্ষণ ভেবে নিয়ে রায়বাহাদুর বললেন, আচ্ছা আচ্ছা মা, আচ্ছা, সে পরীক্ষা হবে। যাও যাও, এখন বাড়ির ভিতরে যাও। বাইরে ঝি দাঁড়িয়েছিল। নন্দরানী তক্তপোষ থেকে নামা মাত্র সে এসে তার হাত ধরে অন্তঃপুরে নিয়ে গেল। বৈঠক থেকে হুঁকোখানা তুলে প্রায় 1 মিনিট যাবৎ রায়বাহাদুর নীরবে ধূমপান করলেন। তারপরে হুঁকোটি দুর্গাচরণবাবুর হাতে তুলে দিয়ে বললেন, তাহলে ভায়া, কবে বিয়ে দেওয়া যায় বলে তোমার মত? এই দেখো, একবারে আপনি থেকে তুমি বলে ফেললাম যে। তুমিই বলুন। আপনি বললেই বরং আমায় লজ্জা দেওয়া হয়। আমি আপনার চেয়ে সব বিষয়ই ছোট, বয়সে, ধনে, মানে। হ্যাঁ, তুমি বয়সে আমার চেয়ে ছোট, তা স্বীকার করছি। তবে চুল পেকেছে বলেই আমি যে খুব বুড়ো হয়ে গেছি সেটি কিন্তু ভেবো না। সুরেশ, যতীন, ঘোষালমশাই সহ উপস্থিত সমস্ত পারিষদরা রায়বাহাদুরের কথায় হেসে উঠলেন। দিলখোলা হাসি হাসতে হাসতে রায়বাহাদুর দুর্গাচরণের পিঠ চাপড়ে দিলেন। দুর্গাচরণবাবু অত্যন্ত বিনীত হেসে বললেন, যবে অনুমতি করেন তবেই তো বিয়ে হতে পারে। এই 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 ফাগুন মাসেই না হয় হোক। তবে আমি তো অতি সামান্য লোক, গরিব। গরিব তো কি হয়েছে? তাছাড়া নিজেকে গরিব ভাবছই বা কেন? হ্যাঁ, তুমি কি কারুর কাছে ভিক্ষে চাইতে গেছো? আর আর হলেই বা গরিব, গরিবের মেয়ের কি বিয়ে হবে না? সে আইবুড়ো থাকবে? হিন্দু শাস্ত্রের এমন বিধান নয়। তুমি বোধহয় আজকালের বরপণ প্রথা ভেবে কথা বলছো। হ্যাঁ, তবে শুনে রাখো, সে প্রথার আমি ভয়ঙ্কর বিরোধী। হ্যাঁ। আগে হ্যাঁ, সেই কথা শুনেই তো কি পড়নি? আমার ওই ওই সামাজিক সমস্যা সমাধান বইখানা পড়নি? তাতে বরপণ বলে একটা চ্যাপ্টারই যে রয়েছে। বরপণ প্রথাকেই আমি যাচ্ছে তাই করে গালাগালি দিয়েছি, একেবারে যাচ্ছে তাই করে। পড়নি? পড়েছি বই কি, আপনার বই কে না পড়েছে? আপনি একজন বিখ্যাত গ্রন্থকার। আর কোথায় আর বিখ্যাত হে? হ্যাঁ, বঙ্কিম একজন বিখ্যাত গ্রন্থকার বটে। সে আমার ছেলেবেলাকার বন্ধু কিনা। প্রেসিডেন্সি কলেজে একসঙ্গে আইন পড়তাম। সে কি আর আজকের কথা? বঙ্কিমের খুব নাম হয়েছে বটে। তার একখানি নতুন বই বেরিয়েছে তো, রাজসিংহ। হ্যাঁ, পড়েছো? হু হু করে বিক্রি হচ্ছে, একেবারে হু হু করে। অথচ আমার বই পোকায় কাটছে, কেউ কিনছে না। সে কথায় বঙ্কিমকে বলছিলাম সেদিন। একজন পারিষদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি কথা হলো? বঙ্কিমকে বললাম, ওয়ে, তোমার যেরকম নাম হয়েছে তাতে তুমি এখন ওই সব লভ আর লড়াই ছেড়ে এমন খানকতক উপন্যাস লেখো যাতে দেশের উপকার হয়। আমার কথা তো কেউ শোনে না, তোমার কথা শুনবে। এই যে বরপণ প্রথাটি সমাজের মধ্যে প্রবেশ করেছে, ক্রমে যে সর্বনাশ হয়ে যাবে। বরপণ প্রথার দোষ দেখিয়ে চুটিয়ে একখানা নভেল লেখো দেখি, আর একখানা লেখো যা পড়ে বাঙালির চা খাওয়ার মতো শখের বিলাসিতাটা একটু কমই। একখানা লেখো যৌথ কারবার সম্বন্ধে, কেননা বাঙালির যৌথ কারবার ফেল হয়ে যায় যে। তাই কি কি উপায় অবলম্বন করলে সফল হতে পারে তার বৈজ্ঞানিক তত্ত্বটি বেশ করে বুঝিয়ে দাও। প্লটও তোমায় বলে দিচ্ছি,
তাকে দেখাও যে জনকতক বাঙালি যুবক কলেজ থেকে বেরিয়ে একসঙ্গে মিলে যৌথ কারবার আরম্ভ করলে, আর দিন দিন তাদের খুব উন্নতি হতে লাগলো। ক্রমে তারা এক একটি লক্ষ্যপতি হয়ে দাঁড়ালো, গভর্নমেন্ট থেকে খেতাব পেলে, ইত্যাদি ইত্যাদি। তা নয়, খালি লব আর লড়াই। ওসব লবের কথা আর লড়াইয়ের বিবরণ লিখে দেশের কি উপকার হবে বলো দেখি? ঘোষাল মশাই জিজ্ঞেস করলেন, বঙ্কিমবাবু কি বললেন? হুঁকোটা হাতে নিয়ে রায়বাহাদুর বললেন, আসতে লাগলো। হ্যাঁ, বললে, আচ্ছা তাহলে যৌথ কারবারের নভেলটাই আরম্ভ করি। কাঁচামালের কি দর আর কোথায় কোন জিনিস পাওয়া যায়, রেল ভাড়াই বা কত, সেগুলো পরিশিষ্ট করে ছেপে দেবো কি? বিদ্রুপ করার পন্থাটা দেখলে একবার। আমার যা রাগ হলো বুঝলে, তোমার যা খুশি তাই করো বলে চলে এলাম। রায়বাহাদুরের মুখখানা অত্যন্ত অপ্রসন্ন দেখাচ্ছিল। প্রায় 5 মিনিট ধরে তামাক খেয়ে তবে তিনি কতকটা প্রকৃতিস্থ হলেন। দুর্গাচরণবাবু বললেন, টাকা করে সম্বন্ধে আমার প্রতি অনুগ্রহ যদি করেন তাহলে তো আর কোনো বাধাই নেই। যেদিন অনুমতি করেন সেই দিনে বিয়ে হতে পারে। এই ধরুন সামনের ফাগুন মাসেই। রোসো 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 রোসো, আরো কথা আছে। আসল কথাটাই তো ভুলে যাচ্ছিলুম। বিয়ে সম্বন্ধে আমার আরেকটি মত আছে। সে বিষয়ে যদি তুমি স্বীকৃত হও তবেই আমি ছেলের বিয়ে দিতে পারি। দুর্গাচরণবাবু একটু শঙ্কিত হলেন, বললেন, কি মত আজ্ঞা করুন। রায়বাহাদুর একটু নড়ে চড়ে ভালো করে বসে বললেন, ওই সামাজিক সমস্যা সমাধান বইয়ে বাল্যবিবাহ বলে একটি পরিচ্ছেদ আছে, পড়েছ? আগে বোধ হয়, কি জানি ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, সে প্রবন্ধে আমি দেখিয়েছি বাল্যবিবাহ খুব ভালো জিনিস। আমাদের সমাজে এই একান্নবর্তী পরিবার প্রথা যতদিন প্রচলিত থাকবে ততদিন বাল্যবিবাহ ছাড়া উপায় নেই। কেবলমাত্র স্বামীটি স্ত্রীলোকের আপনজন তো নয়, তার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দেও, ননদ, ভাজ এসব নিয়ে তো ঘরকন্যা করতে হবে। সুতরাং ছোটবেলা থেকেই বউকে সেই পরিবারভুক্ত হতে হবে, ঠিক কিনা? আগে হ্যাঁ, ঠিক কথা। হ্যাঁ, প্রমাণ হলো বাল্যবিবাহ আমাদের সমাজের পক্ষে অত্যন্ত উপযোগী। এটা অনেকেই স্বীকার করেন। তবে এর মধ্যে একটু কিন্তু আছে ভায়া। হ্যাঁ, আর সেটি হলো আমার আবিষ্কার। কি বলো দেখি? দুর্গাচরণবাবু মাথা চুলকোতে লাগলেন, কিছুই বলতে পারলেন না। রায়বাহাদুর বললেন, বাল্যবিবাহ হবে বটে, কিন্তু একটু বয়স না হলে স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হবে না। হ্যাঁ, আমার বইতে মেয়েদের বয়স 16 বছর আর ছেলেদের বয়স 24 নির্দিষ্ট করে দিয়েছি। এর আগে তাদের একত্র হতে দেওয়া উচিত নয়। তুমি ডাক্তারি শাস্ত্র খুলে দেখো, আমার মত যথার্থ কিনা বুঝতে পারবে। এই বলে রায়বাহাদুর একটু গর্বের হাসি হাসলেন। দুর্গাচরণবাবু মাথা নিচু করে কিছুক্ষণ ভেবে বললেন, কথা তো ঠিকই, কিন্তু আমার রানীর বয়স তো এখন ধরুন 12। শ্রাবণ মাসে 12 পেরিয়ে 13-এ পড়বে। তবে কি 3-4 বছর এখন জামাই আনতে পারবো না? বাড়ির মেয়েরা তাহলে যে... আরে তা কেন? জামাই আনতে পারবে না কেন? অবশ্যই পারবে। যে দিন বলবে তোমার জামাইকে পাঠিয়ে দেব। তাকে খাওয়াও দাওয়াও, আদর করো, যত্ন করো, বাড়ির মেয়েরা আমোদ আহ্লাদ করুক, কিন্তু ওই নিয়মটি প্রতিপালন করতে হবে। এ তো বড় সমস্যার কথা। রায়বাহাদুর অতি উৎসাহ ভরে এবারে উঠে বসে বললেন, সমস্যাই তো। এইরকম সব সমস্যার সমাধান করেছি বলেই তো আমার বইখানির নাম সামাজিক সমস্যার সমাধান। হ্যাঁ, এর সুন্দর উপায় আমি বের করেছি। যদিও হঠাৎ সেটা কারুর মনে আসে না, আসলে উপায়টা কিন্তু খুবই সোজা। আগে কি উপায়? বউ অন্দরে থাকবে, ছেলে বাইরের ঘরে শোবে, ব্যাস হয়ে গেল। কেমন সহজ উপায় না? হ্যাঁ, ধর্ম তো সেটা কি ভালো কাজ হবে? তাছাড়া 5-10 জন লোকে কথা বলা বলিও তো করবে।
কেউ তার কথার প্রতিবাদ করলে রায়বাহাদুর বিষম চটে যান। তাই কতকটা ক্রুদ্ধস্বরে বললেন, আরে আমি ভালো বুঝেছি তাই লিখেছি, তোমার ভালো না লাগে তো অন্যত্র তোমার মেয়ের বিয়ের চেষ্টা করে দেখো। আমার এক কথা, পাহাড় নড়ে তো নড়বে, প্রফুল্ল মিত্তিরের কথা নড়বে না। একদমে কথাগুলো বলে রায়বাহাদুর গম্ভীর মুখে বসে রইলেন। তার আচরণের এই ভাবান্তর দেখে দুর্গাচরণবাবু ভয় পেলেন। এই পাত্র হাতছাড়া হলে তাঁর সমূহ ক্ষতি। বছরে 40,000 টাকা জমিদারির আয়, কলকাতায় 2-3খানা বাড়ি, রায়বাহাদুরের ওই একটি মাত্র পুত্র, বিয়ে পড়ছে, সুশীল, সচ্চরিত্র, সুপুরুষ, 1 পয়সাও পণ দিতে হবে না, এমন সুযোগ আর কোথায় পাওয়া যাবে? তাই সবিনয়ে নানান মিষ্টি কথায় দুর্গাচরণবাবু তার ভাবি বেআইয়ের মনকে পুনরায় সন্তুষ্ট করলেন। বাড়িতে পরামর্শ করে আগামীকাল সকাল সকাল গিয়ে রায়বাহাদুরকে মতামত জানিয়ে আসবেন বললেন। সেই শুনে রায়বাহাদুর হাসি মুখে সমস্ত পারিষদদের নিয়ে বিদায় নিলেন। তার বিশাল আকার ল্যান্ডো গাড়ি যুগল ওয়েলারের পদভরে দুর্গাচরণবাবুর ক্ষুদ্র গলি কাঁপিয়ে সদর রাস্তায় বের হয়ে গেল। ফাল্গুন মাসেই শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। রায়বাহাদুরের পুত্র শ্রীমান হেমন্ত কুমারের সাথে দুর্গাচরণবাবুর কন্যা নন্দরানীর বিয়েতে হই হুল্লোড়ে মাতল পাড়াপড়শি আত্মীয় স্বজনেরা। ফুলসজ্জা হয়েছিল বইকি, কিন্তু তারপর যে কটি দিন নববধূ সেখানে রইল, বরের সাথে তার আর সাক্ষাৎ হল না। রায়বাহাদুর আগেই তার স্ত্রী এবং পরিবারের সকলের উদ্দেশ্যে তাঁর আদেশ প্রচার করে রেখেছিলেন। রায়বাহাদুর গৃহিণী নিজের স্বামীকে বেশ চিনতেন, সুতরাং হুকুম রদ করবার জন্য কোনো রকম বৃথা চেষ্টা তিনি করলেন না। শ্বশুরবাড়িতে 1 সপ্তাহ থেকে রানী বাপের বাড়ি চলল। দুর্গাচরণবাবু জামাইকে সকালবেলা নিমন্ত্রণ করে এনে বৃদ্ধির কাজ দ্রুত শেষ করিয়ে ওবেলা বাড়ি পাঠিয়ে দিলেন। জামাইকে এখানে রাখার জন্য গৃহিণীর বারংবার অনুরোধে শেষকালে অতিষ্ঠ হয়ে দুর্গাচরণবাবু বললেন, গিন্নি, কেন বুঝতে চাইছো না? আমি যা করেছি ভেবে চিন্তে করেছি। নিজেদের আমোদের কথা ভেবে জামাইকে এখানে রাখলুম, তারপর ছেলের সঙ্গে বউয়ের যে দেখা হয়নি এ কথা যদি বেআই বিশ্বাস না করেন, আমি তখন সাক্ষী পাবো কোথায়? বেআইয়ের মেজাজ তো জানোই। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী হল। দুর্গাচরণবাবু রানীকে শিবপুরে তার বড় মেয়ের শ্বশুরবাড়িতে রেখে পাড়ার জনাকতক মাতব্বরকে অ্যালিবাই হিসেবে মোতায়েন করে তারপর জামাই হেমন্ত কুমারকে ঘরে এনে মন ভরে ষষ্ঠী পালন করলেন। আষাঢ় মাসে রায়বাহাদুর ছেলের বউকে নিজের বাড়িতে আনলেন। এতদিন হেমন্ত ভেতর বাড়িতে ঘুমত, এবার থেকে সে বাহির মহলে নির্বাসিত হল। এবছর তার এক্সামিনের পড়া, কিন্তু সে মেঘদূত মুখস্থ করে এবং বিবিধ ছন্দে বিরহমূলক কবিতা লিখে বর্ষ যাপন করতে লাগল। কেবলমাত্র 2 বার জলযোগ এবং 2 বার খাওয়া দাওয়া সারার জন্য হেমন্ত কুমার ভেতর বাড়িতে পা রাখত। নতুন বউ আসার দিন 15 পরে একদিন হঠাৎ দুজনের চোখাচোখি হয়ে গেল। এরপর মাঝে মাঝেই এরকম চোখাচোখি হতে লাগলো। নির্দিষ্ট 4 বার ছাড়াও ভেতর বাড়িতে যাওয়ার আরও 2-3 রকম অছিলা হেমন্ত আবিষ্কার করে ফেলল। একদিন সন্ধ্যের আগে জল খেয়ে ফিরবার পথে হেমন্ত দেখল নতুন বউ এক জায়গায় জড়সড় হয়ে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই, তবুও এদিক ওদিক একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে যাবার সময় হেমন্ত বউয়ের শাড়িটি স্পর্শ করে চলে গেল। এরপর প্রায় প্রতিদিনই এমনটা হতে লাগলো। ধীরে ধীরে চিঠির আদান প্রদান, পান দেওয়া নেওয়া, আরও কি কি যে বিনিময় সেই অল্প সময়ের মধ্যে হতে লাগলো তার ঠিক নেই। ক্রমে বর্ষা পেরিয়ে শরৎকাল এলো। ভাদ্রের শেষ সপ্তাহে বঙ্গবাসী মাসিক পত্রিকায় চাকরের ব্যথা নামে
হেমন্তের একখানা কবিতা ছাপা হলো, নিচে তার সই। কবিতাটা কেমন করে যেন রায়বাহাদুরের চোখে পড়ে গেল। পরদিনই তিনি বেয়াইকে চিঠি লিখলেন, বধূ মাতা অনেক দিন আসিয়াছেন, মার জন্য বোধহয় তাহার অত্যন্ত মন কেমন করে। অতএব আশ্বিন মাস পড়িলেই তাহাকে তুমি কিছুদিনের জন্য লইয়া যাইবে। দুর্গাচরণবাবু এসে মেয়েকে ঘরে নিয়ে গেলেন। কার্তিক মাসে প্রেসিডেন্সি কলেজ খুলবার 2-3 দিন পরে ক্লাসে বসে হেমন্ত একখানা চিঠি পেল। হাতের লেখা অপরিচিত, বাংলায় লেখা এবং স্ত্রী লোকের লেখা বলেই মনে হলো। হেমন্ত একটু আশ্চর্যই হলো। আজ অবধি কলেজের ঠিকানায় তো কখনো তার জন্য চিঠি আসেনি। ব্যাপার কি? টিকিটের ওপর মোহর দেখল শিবপুর। পাশের একটা ছেলে বলল, কি গিন্নির চিঠি নাকি? না, কই না তো। বলে চিঠিটা কোটের বুক পকেটে লুকিয়ে রেখে অধ্যাপকের লেকচার শোনার ভান করে বসে রইল। কিন্তু তার মনের মধ্যে নানান প্রশ্ন তখন উথাল পাতাল করছে। শিবপুরে তো আমার বড় শালীর শ্বশুর বাড়ি, সেখান থেকেই কি চিঠিটা এলো? কিন্তু কখনো তো সেখান থেকে চিঠি আসে না। তবে আজ কেন? তাহলে রানী কি তার দিদি মারফত আমায় চিঠি পাঠালো? তাই যদি হয় তবে দিদির মারফত রানীকে চিঠি লেখা কি আমার উচিত হবে? যদি লিখি তবে বাবার তা ধরে ফেলার সম্ভাবনা আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। মাঝে মাঝে সত্যি মনে হয় সবার বাবারা যেমন হন আমার বাবা তেমন নন কেন? এমন কঠিন, এমন নিষ্ঠুর কেন? এমন অনেক ভাবনা চিন্তা করতে করতে হেমন্তর হঠাৎ জল পিপাসা পেল। ক্লাস এখন প্রায় শেষের দিকে। দরজার খুব কাছেই সে বসেছিল। সবার চোখের আড়ালে সুরুত করে বেরিয়ে গেল। যদিও জলের জন্য দারোয়ানের কাছে তাকে যেতে হলো না, কারণ পকেটের ভেতরের খামের মধ্যেই তার তৃষ্ণা নিবারণের বস্তুটি ছিল। কাজেই বাগানে নেমে সে তড়িঘড়ি চিঠিখানা খুলে পড়তে লাগল। তাতে লেখা, কল্যাণ বরেশু, ভাই হেমন্ত, আমাকে চিনিতে পারিবে কিনা বলিতে পারি না, কারণ একদিন মাত্র বাসর ঘরে আমায় তুমি দেখিয়াছিলে, তাহাও 8-9 মাস পূর্বে। আমি তোমার দিদি হই, তোমার শ্বশুর মশায়ের জ্যেষ্ঠা কন্যা। উপরে লিখিত ঠিকানায় আমার শ্বশুরালয়। আমার দিদি শাশুড়ি তোমায় দেখেন নাই, একবার দেখিতে ইচ্ছা করেন। তোমার কলেজ হইতে শিবপুর এমন তো কিছু দূরে নহে, বড় জোর 1 ঘণ্টার পথ। শিবপুর ঘাটে নামিয়া যাহাকে আমাদের ঠিকানা বলিবে সেই পথ দেখাইয়া দিতে পারিবে। তোমার সঙ্গে আমারও অনেক অত্যাবশ্যক কথা আছে, অতএব যত শীঘ্র পারো অবশ্য একদিন আসিবে। বেলা 12টা হইতে 2টার মধ্যে আসিলেই ভালো হয়। আমার শ্বশুর ঠাকুরানীর অনুমতি অনুসারে এ পত্র তোমায় লিখিতেছি। আশীর্বাদিকা তোমার দিদি যামিনী। পুনশ্চ রানী গতকল্য হইতে এখানে। আগামী রবিবার বাবা আসিয়া তাহাকে লইয়া যাইবেন। চিঠিটা বিশেষত শেষ 2 লাইন 2-3 বার পড়ে হেমন্ত ক্লাসে ফিরে গেল। অধ্যাপক তখন সনেটের স্বরূপ বুঝিয়ে বলছিলেন। শেষ 2 লাইনেই সনেটের সমস্ত মিষ্টি রসটুকু জমা থাকে। সেদিন কলেজে বাকি কয়েক ঘন্টা কি যে বক্তৃতা হলো, হেমন্ত তা কিছুই বুঝতে পারল না। রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে সে আবারও আকাশ পাতাল চিন্তায় ডুবে গেল। রানী এসেছে বলেই কি দিদি আমায় ডেকে পাঠালেন? না তার দিদি শাশুড়ি সত্যি সত্যি আমাকে দেখতে চান? আচ্ছা, সেখানে গেলে রানীর সঙ্গে আমার দেখা হবে কি? আমার যেরকম কপাল, ফর্সা হয় না। বাবার শপথ রক্ষা করার জন্য দিদি যদি আমায় রানীর সঙ্গে দেখা না করান, না এসব কি ভাবছি আমি?
দেখা হবে বই কি, অবশ্যই হবে। দিদি মনে হয় সব কথাই জানেন, তাই আমাকে সেখানে ডেকে পাঠালেন। দিদির বাবা সত্যব্রত, দিদি তো আর নন। ছোট বোনের দুঃখে, ছোট বোনের স্বামীর দুঃখে তার বোধহয় প্রাণ কেঁদেছে। সেজন্যই তিনি বুদ্ধি করে এ উপায় বের করেছেন। নইলে এ বাড়ির ঠিকানায় চিঠি না লিখে কলেজের ঠিকানায় চিঠি লিখবেন কেন? রানী সেখানে রবিবার অবধি আছে। আচ্ছা, এই কথাই বা বিশেষ করে লেখার কারণ কি? আমার মন বলছে আমাদের বিলক্ষণ দেখা হবে। হেমন্ত তাড়াতাড়ি স্নানাহার সেরে অন্য দিনের চেয়ে 1 ঘন্টা আগে কলেজ বেরোল। বাড়িতে বলল আজ নাকি 11টা থেকে লেকচার আরম্ভ। 11:15 নাগাদ কলেজের সামনে গাড়ি থেকে নেমে কোচম্যানকে বলল, আজ আমার বাড়ি ফিরতে দেরি হবে, 4টের আগে গাড়ি আনার প্রয়োজন নেই। গাড়ি চলে গেল। কলেজের দারোয়ানের কাছে বইপত্রগুলো রেখে হেমন্ত একখানা ঠিকা গাড়ি ভাড়া নিল। তখনও কলকাতায় বৈদ্যুতিক ট্রাম হয়নি। ঘোড়ার ট্রাম মাঝে মাঝে অচল হয়ে পড়ত, তাই ট্রামকে বিশ্বাস করতে না পেরে গাড়ি নিল হেমন্ত। ঠিকা গাড়িতে চাঁদপাল ঘাট, সেখান থেকে নৌকো করে শিবপুর। গঙ্গাবক্ষ থেকে শিবপুর দেখা যায়। হেমন্ত ব্যাকুলভাবে সেই দিকে চেয়ে আছে। নৌকোটা একেবারে গজেন্দ্র গমনে চলেছে। হেমন্ত মনে মনে ফোঁস করতে লাগলো, দাঁড়ি বেটারা একেবারে কুঁড়ের বাদশা। শিবপুর ঘাটে নেমে নির্দিষ্ট বাড়ি খুঁজে পেতে আরও কিছুটা সময় নষ্ট হলো। শুনল গৃহকর্তা হাওড়ার উকিল, তার ছেলে বাগবাজারে যার বিয়ে হয়েছে সে কলকাতায় কোন একটা হাউজের নায়েব খাজাঞ্চি। পথে যেতে যেতে এমন কিছু টুকটাক খবর হেমন্ত সংগ্রহ করল। 17 নম্বরের সামনে আসতেই হেমন্ত ঘড়ি খুলে দেখল কলেজ থেকে এখানে আসতে 1 ঘন্টা 20 মিনিট লেগেছে। ডাকাডাকিতে একজন ভৃত্য এসে দরজা খুলে দিল। পরিচয় নিয়ে সে গেল অন্তঃপুরে সংবাদ দিতে। খানিক পরেই একজন ঝি এসে বলল, ও মা জামাই বাবু, ভালো আছেন তো? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। হেমন্ত ঝির পেছন পেছন দোতলার একখানা ঘরে এসে পৌঁছল। আর তার সঙ্গে সঙ্গেই ঘরে এসে ঢুকল বছর 19-20 এক হাস্যময়ী যুবতী। তার কোলে 1 বছরের একটি শিশু। কি ভাই, চিনতে পারো? হেমন্তর মনে পড়ল বাসর ঘরে এনাকে দেখেছিল। স্মিত হেসে প্রণাম করে বলল, হ্যাঁ জামিনী দিদি। আহা, থাক থাক, আবার প্রণাম কেন? থাক ভাইটি, আমি এমনি তোমায় আশীর্বাদ করছি। আর আশীর্বাদেরই বা দরকারটা কি? রানীর সঙ্গে যেদিন তোমার বিয়ে হয়েছে সেই দিনই তো রাজা হয়েছ। কথাগুলো বলতে বলতে যামিনীর মুখে একগাল সুমিষ্ট হাসির ঢেউ খেলে গেল। আর সেই সাথেই রুদ্ধ জানালার বাইরে বারান্দা থেকে একাধিক তরুণী কণ্ঠে চাপা হাসির একটা গুঞ্জনধ্বনিও শোনা গেল। কে লা ছড়িগুলো? পালা বলছি এখান থেকে, পালা। যামিনীর ধমক খেয়ে ঝমঝম করতে করতে কয়েক জোড়া পা সিঁড়ি দিয়ে নেমে গেল। হেমন্ত জিজ্ঞাসা করল, দিদি আমায় ডেকেছেন কেন? কেন ডেকেছি বলো দেখি? যদি বলতে পারো তাহলে সন্দেশ খাওয়াবো। বলতে পারলাম না দিদি, সন্দেশ আমার ভাগ্যে নেই। এই বলে খোকাকে নেবার জন্য হেমন্ত হাত বাড়ালো। তবে খোকা এই অপরিচিত ব্যক্তির কোলে যেতে রাজি হলো না। তার মা তাকে কত করে বোঝালো, যাও বাবা, কোলে যাও, তোমার মেচো মোচাই হন তো, তোমায় কত ভালোবাসেন, কত আদর করবেন। নৌকি বাবাটি আমার, যাও সোনা। যাবি নে তো, যাবি নে? পাজি হতভাগা ছেলে, কোলে না গেলে তোর বইই গেল। তারপর বাড়ির কুশলাতে জিজ্ঞাসার পর যামিনী বলল, তা হ্যাঁ গো ভাই, কটা অবধি তুমি এখানে থাকতে পারবে?
বেলা 2:30টার সময় তো আমাকে বেরোতে হবে দিদি। ঘরে ঘড়ি ছিল। যামিনী দেখল প্রায় 12:30 বাজে। বলল, আচ্ছা দিদিমাকে তবে ডেকে আনি। 2 মিনিট পর হেমন্ত শুনল ঝুমঝুম করে মলের শব্দ কাছে এগিয়ে আসছে। হেমন্ত ভাবল, যামিনী দিদির পায়ে তো এক গাছে করে ডায়মন্ড কাটা মল দেখলাম, তাহলে এমন ভারী শব্দ তুলে কে আসে? দিদিমার আওয়াজ কি এরকমটা হবে? শব্দখানা কিন্তু ঘর অবধি এলো না, বাইরেই থেমে গেল। যামিনী একাই ঘরে ঢুকে বলল, দিদিমার এখনো অবসর হলো না ভাই, এখনো তার আহ্নিক সারা হয়নি। তবে অন্য কাউকে তোমার যদি দরকার হয় তো বলো, আর কাউকে চাই? হেমন্তর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। আশায় আনন্দে তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। যামিনী হাসতে হাসতে বাইরে থেকে যাকে টেনে আনলো, কুসুম রঙের শাড়িতে তার আপাদ মস্তক ঢাকা, তাকে ভেতরের দিকে ঠেলে দিয়ে সে বলল, এই নাও তোমার রানী, নাও ভাই রাজা। রাজা ও রানীর অভিনয় আমরা কেউ আড়ি পেতে দেখব না, সে আমরা থিয়েটারেই দেখে নিয়েছি। আমি এখন চললাম, বরং নিশ্চিন্ত হয়ে 2টো অবধি তুমি রাজত্ব করো, আমি ততক্ষণ তোমার জন্য জলখাবার তৈরি করি গে। এই বলে যামিনী কোনো উত্তরের অপেক্ষা মাত্র না করে সশব্দে সিঁড়ি দিয়ে নেমে গেল। কার্তিক মাস পেরিয়ে অগ্রহায়ণ এলো। রানী বাপের বাড়িতে। হেমন্তর এখন আর কলেজ নেই, লেকচার শেষ, পরীক্ষা ফাল্গুন মাসে। কয়েকদিন বাড়িতে থেকে হেমন্ত বলল, এখানে গোলমালে আমার পড়াশোনার ব্যাঘাত হচ্ছে, কলকাতায় মেসে গিয়ে এ কটা মাস আমি থাকবো ঠিক করেছি। ছেলের অধ্যয়নের প্রতি স্পৃহা দেখে রায়বাহাদুর কোনো রকম বাধা না দিয়ে প্রফুল্ল চিত্তে অনুমতি দিলেন। হেমন্ত মেসে গিয়ে উঠল। ইতিমধ্যে তার ভাইরা ভাই অর্থাৎ যামিনী দিদির বর কুঞ্জলালের সাথে হেমন্তর আলাপ হয়ে গেছে। মাঝে মাঝে অফিসের পর কুঞ্জ এসে হেমন্তকে শিবপুরে ধরে নিয়ে যেত। এদিকে যামিনীও প্রায়ই রানীকে বাপের বাড়ি থেকে এনে নিজের কাছে রাখত। ফাল্গুন মাসে হেমন্তর পরীক্ষা হল। রায়বাহাদুরও পুত্রবধূকে নিজের বাড়িতে ফিরিয়ে আনলেন। বৈশাখের শেষে বিয়ে পরীক্ষার ফল বেরোল, কিন্তু হেমন্তের নাম গেজেটে কোথাও খুঁজে পাওয়া গেল না। গ্রীষ্মের ছুটির পর কলেজ খুললে রায়বাহাদুর ছেলেকে বললেন, বাড়িতে নানা গোলমালে তোমার ভালো করে পড়াশুনো হবে না, তুমি বরং কলকাতায় মেসে গিয়ে থাকো। বাপকে কিছু বলার সাহস হেমন্তর নেই। অগত্যা সে গিয়ে হত্যে দিল মায়ের কাছে। মেসে থাকা যে কি কষ্ট, খাওয়া দাওয়ার বন্দোবস্ত সেখানে যে কিরকম শোচনীয়, এসবই সবিস্তারে বর্ণনা করল সে। গৃহিণী সভয়ে স্বামীর কাছে সে কথা পারতেই ধমক খেয়ে ফিরে এলেন। সুতরাং হেমন্তকে মেসেই যেতে হল। পিতৃ আজ্ঞা অনুসারে প্রতি রবিবার সকালে হেমন্ত বাড়ি ফিরে আসে, বিকেলে আবার ফিরে যায় মেসে। অন্তঃপুরে যাতায়াতের পথে রানীর শাড়ির রংটা পর্যন্ত সে আর দেখতে পায় না। পরপর 2টো রবিবার এভাবে কাটল। তারপর বাড়ির একজন ঝিকে ঘুষ দিয়ে স্ত্রীকে একখানা চিঠি পাঠালো হেমন্ত। এরপর থেকে প্রতি রবিবারে ঝির মারফত দুজনের মধ্যে চিঠির আদান প্রদান চলতে লাগলো। দেখতে দেখতে পুজো এসে পড়ল। ছুটিতে হেমন্ত মেসবাড়ি ছেড়ে বাড়ি এলো। মনে বড় আশা ছিল বিজয়ার প্রণাম করার উপলক্ষ করে হলেও রানী অন্তত একবার তার কাছে আসতে পাবে, কিন্তু তার সে আশাও বিফল হল। এবারে হেমন্ত আরও মুষড়ে পড়ল। যখনই সে বাড়ি আসে চুপ করে উদাসীনের মতো বসে থাকে। এক রবিবারে জি নিরিবিলি পেয়ে হেমন্তকে বলল, দাদু, বৌদিমণি রোজ রাত্রিরে কাঁদেন। কেন রেছি? কাঁদে কেন? হাজার হোক দাদু,
স্বামী তো। বৌদিমণি বলেন এমন কপাল করে এসেছিলাম যে স্বামীকে একবার চোখেও দেখতে পাইনি। এসব তুই কি করে জানলি? যে ঘরে বৌদিমণি শোন, আমিও তো সেই ঘরের মেঝেতেই বিছনা করে শুই গো। পরের রবিবার ঝি এসে বলল, দাদু, একটিবার আপনি বৌদিমণির সঙ্গে দেখা করুন। উপায় কি? আপনি যদি এক কাজ করেন। কি কাজ? আপনি যেমন রোববার আসেন, একদিন যদি বলেন ওই হলো গে আমার শরীর খারাপ হয়েছে কি অন্য কিছু হয়েছে, এই বলে যদি থেকে যান, তাহলে অনেক রাত্রিরে সবাই যখন ঘুমবে তখন আমি আস্তে আস্তে উঠে এসে আপনাকে দোরখানা খুলে দিতে পারি। হেমন্ত বসে বসে ভাবতে লাগলো, রানী যে ঘরে ঘুমোয় সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই সেই ঘর প্রথম ঘর, বাবার শোবার ঘর থেকে বেশ খানিকটা দূরে। পা টিপে টিপে চুপিসারে সাবধানে যেতে পারলে কাজ হলেও হতে পারে, কিন্তু বড় ভয় করে যে যদি ধরা পড়ে যায় হেমন্ত, ছি ছি ছি, সে যে ভারী কেলেঙ্কারির ব্যাপার হবে। কি কি বলেন দাদু? তোমার বউ দিদিমণি কি বলেন? তিনি তো বলেন এসবে কাজ নেই, তেনার নাকি বড্ড ভয় করে। কিন্তু আপনি বলুন, উপায়টা ভালো নয়? আচ্ছা, আমি ভেবে দেখব। বিকেলবেলায় যথারীতি হেমন্ত মেসে ফিরে এলো, কিন্তু রাত্রে শোবার আগে রোমিও জুলিয়েট নাটক পড়তে পড়তে হঠাৎ তার মনে হলো, একটা যদি দড়ির মই পেতাম তাহলে বাগান দিয়ে পিছনের জানলার পথে আমিও গভীর রাতে রানীর ঘরে ঢুকতে পারি। কিন্তু কি করে যে পাই, খুঁজতে হবে। পরদিন অনেক খোঁজ করে হেমন্ত জানতে পারল সাহেব বাড়িতে 15 টাকা মূল্যের দড়ির মই কিনতে পাওয়া যায়। আর দেরি না করে হেমন্ত একটা মই কিনে আনলো। পরের রবিবারে ছোট একটা হাত ব্যাগের মধ্যে সেই মইটা লুকিয়ে হেমন্ত বাড়ি গেল। যথা সময়ে ঝির দ্বারায় সেই মই এবং একখানা চিঠি লুকিয়ে রানীর কাছে পাঠিয়ে দিল। চিঠিতে লিখল, হৃদয় রানী আমার, 1 বৎসর কাল বিচ্ছেদ সহিলাম, আর পারি না। তোমায় একটিবার দেখিতে না পাইলে এইবার আমি পাগল হইয়া যাইব। ঝি যে উপায় বলিয়াছিল তুমি তাহাতে অমত করিয়াছিলে, আমিও অনেক ভাবিয়া দেখিলাম উহা নিরাপদ নহে। জানো, এবার কিন্তু একটি সুন্দর উপায় আমি আবিষ্কার করিয়াছি। তুমি যদি সাহস করো তবেই আমাদের মিলন হইতে পারে। ঝির হাতে যে জিনিসটি পাঠাইলাম তাহা একটি দড়ির মই। উহার একটা প্রান্ত তোমার ঘরের বাগানের দিকে যে জানালা আছে সেই জানালায় বাঁধিয়া যদি নিম্নে ঝুলাইয়া দাও, তবে আমি বাগান হইতে ওই মই দিয়া অনায়াসে তোমার ঘরে উঠিয়া যাইতে পারি। দড়ি খুব শক্ত, ছিঁড়িবার কোনো ভয় নাই। এখন তুমি সাহস করিলেই হয়। আগামীকাল রাত্রি 11টার সময় মইটি জানালায় বেশ শক্ত করিয়া বাঁধিয়া উহার নিচে ফেলিয়া দিবে। 11টা হইতে 11:30টার মধ্যে আমি প্রাচীর ডিঙাইয়া বাগানের ভিতর দিয়া তোমার জানালার নিকট গিয়া পৌঁছাইব। এ প্রস্তাবে তুমি যদি সম্মত না হও, তাহা হইলে আমার মর্মান্তিক কষ্ট হইবে জানিও। লক্ষ্মীটি আমার, ইহাতে অমত করিও না। কোনো ভয় নাই, বিপদের কিছুমাত্র আশঙ্কা নাই। আবার ভোরবেলায় ওই মই দিয়া নামিয়া আমি কলিকাতায় চলিয়া যাইব। এইটি তোমার স্বামী। ঘণ্টা 2 পর ঝি ফিরলে হেমন্ত তাকে জিজ্ঞাসা করল, মত হয়েছে? একে হয়েছে,
কিন্তু অনেক কষ্টে। তবে কাল রাত্রে 11টার পর আমি আসবো? আসবেন। আচ্ছা, তবে ওই কথাই রইল, চলি এখন। শীতটা এবার কলকাতায় বড্ড তাড়াতাড়ি পড়েছে। যদিও এখনো অগ্রহায়ণ শেষ হয়নি, তবুও ঠান্ডা জলের কামড় গায়ে বসে। সন্ধ্যারাত্রে গায়ে লেপ নিতে হয়। দিনেও লোকে গরম মোজা ব্যবহার করতে আরম্ভ করেছে। সংবাদপত্রে তো বেরিয়েছে কোহাট পর্বতে তুষারপাতও নাকি হয়েছে। অন্ধকার রাত। বীরজিতলার ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজল। ভবানীপুরের যে অংশে রায়বাহাদুর প্রফুল্ল মিত্রের বাস, তার রসা রোড থেকে কিছুটা পশ্চিমে। সদর ফটকটা বড় রাস্তার ওপরে। বাড়ির পেছনে বাগানের দুই দিক দিয়ে অপেক্ষাকৃত নির্জন পথ। বাগানের পশ্চিম দিকের পথটা আরও জনহীন। রাত্রে সেখানে বড় কেউ থাকে না। 11টা বাজবার অল্পক্ষণ পরেই কাঁসারিপাড়া রাস্তার মোড়ে একখানা ঠিকা গাড়ি এসে দাঁড়ালো। কালো আলোয়ানে ঢাকা একটা লোক গাড়ি থেকে নেমে কোচম্যানকে ভাড়ার টাকা মিটিয়ে দিতে গাড়ি চলে গেল। বলাই বাহুল্য যুবকটি আর কেউ নয়, বিরহ জ্বরে আক্রান্ত আমাদেরই হেমন্ত। সে তখন দ্রুত পায়ে তাদের বাগানের পেছনের রাস্তাটার দিকে চলতে শুরু করেছে। কাছাকাছি এসেই গতিবেগ খানিক কমালো। রাস্তাটা যেখানে বেঁকে বাগানের দিকে গেছে, সেখানে হেমন্ত দেখল একজন কনস্টেবল কম্বলের ওভারকোট গায়ে দিয়ে একটা বাড়ির দেউড়িতে বসে সিগারেট খাচ্ছে। হেমন্ত সেই দিকেই আর চোখে চেয়ে আছে। সেই মোড়ের ওপর যে লণ্ঠন ছিল, কিছু দূর অবধি বাগানের পাঁচিল সেই আলোয় আলোকিত, তারপর অন্ধকার। হেমন্ত ভাবল, এই অন্ধকারের সুযোগ নিয়ে সুবিধা মতো কোনো জায়গায় গিয়ে পাঁচিলটা ডিমোতে হবে। অনেক বয়স অবধি হেমন্ত জিমন্যাস্টিক করেছে, এখনো রীতিমতো ফুটবল খেলে, সুতরাং শারীরিক বলের অভাব তার নেই। পাঁচিল ডিগোনোর উপযোগী একটা জায়গা সে খুঁজতে লাগল। আর ঠিক তখনই দূরে কার যেন পায়ের শব্দ শুনতে পেল। সুতরাং অপেক্ষা করতে হলো খানিকক্ষণ। অথচ এক স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও চলে না। যেদিক থেকে পায়ের শব্দটা আসছিল সেই দিকেই হেমন্ত যেতে লাগলো। ক্রমে দেখল দোকানি না হয় মিস্ত্রি মতন কোনো একটা লোক তাকে পেরিয়ে অন্যদিকে চলে গেল। হেমন্ত আবার ফিরল। যে জায়গাটা পাঁচিল ডিঙোনোর জন্য সে বেছেছিল, তার উল্টো দিকে একটা বিশাল জামরুল গাছ আছে। পাঁচিল থেকে লাফ দিয়ে সেই গাছের একটা ডাল ধরে সে ঝুলে পড়বে, এই ছিল পরিকল্পনা। অনেক কষ্টে হেমন্ত পাঁচিলে উঠল। উঠতে গিয়ে তার হাঁটু ছড়ে গেল, কোনো আঘাত লাগলো। আহা, কবি সত্যিই বলেছেন, প্রেমের পথ মসৃণ নহে। পাঁচিলে বসে ডাল ধরার চেষ্টায় হেমন্ত হাত বাড়ালো, কিন্তু কোনো ডালই নাগালে পেল না। একে অন্ধকার, তার উপরে গাছের সব ডালগুলো কালো কালো। এবার হেমন্ত কষ্টে সৃষ্টে পাঁচিলের ওপর উঠে দাঁড়ালো, হাত বাড়ালো, কিন্তু হাত বাড়িয়েও একটা ডালও ধরতে পারল না। এমন সময় আর একটা পায়ের শব্দ তার কানে এলো। তার বুক ঠিপ ঠিপ করছে। আপন মনে সে বিড়বিড় করে বলল, সর্বনাশ করেছে। আমি যে এখন পাঁচিলের ওপর দাঁড়িয়ে নিচ দিয়ে যে যাচ্ছে সে তো আমাকে দেখতে পাবে। তার চেয়ে এক কাজ করা যাক, বরং অন্ধকারে এইখানেই খাপটি মেরে বসে পড়ি, তাহলে কেউ টের পাবে না। এই ভেবে হেমন্ত খুব সাবধানে পাঁচিলের ওপর বসে পড়ল।
কিন্তু বসবার সময় পাঁচিলের গায়ে লেগে থাকা সিমেন্ট কিছুটা খসে গিয়ে নিচে পড়ল। যে আসছিল এই শব্দ পেয়ে সে দাঁড়িয়ে পড়ল, ভাবল বোধহয় জামরুল টামরুল পড়েছে। সে এই পাড়ারই লোক, আগেও এখান থেকে জামরুল কুড়িয়ে খেয়েছে। কিন্তু জামরুল খুঁজতে খুঁজতে যেই না সে ওপরের দিকে তাকিয়েছে, বাবা গো, চোর বলে এক দৌড়ে সে পালিয়ে গেল। তার কীর্তি দেখে হেমন্তরও হাসি পেল, কিন্তু পরক্ষণেই ভয়ের চোটে তার চক্ষু স্থির হয়ে গেল। মোড়ের মাথা থেকে একটা গম্ভীর স্বর শুনতে পেল সে। আরে কম হ্যায়, क्या है रे? एक तो चोर है कांस्टेबल जी। चोर? कहाँ कहाँ? मित्तिर बाबू के पांचिल में एक तो चोर बैठा है, बैठ के जामरुल खाता है। এই কথা শোনা মাত্র চড়িদার হো বলে কনস্টেবল এক ভীষণ চিৎকার ছাড়ল। হেমন্ত পাঁচিলে বসে প্রমাদ গুনছে। পরক্ষণেই শুনল নাগরা জুতোর আওয়াজ ছুটে আসছে। বুলজাই লণ্ঠনের তীব্র আলো পথে পড়ল। হেমন্ত তখন নিরুপায় হয়ে বাগানের ভেতরে দিল লাফ। সেখানে কতকগুলো ভাঙা ইট পড়েছিল। তার উপর আছড়ে পড়ায় হেমন্তর শরীরের নানান জায়গায় সজোরে আঘাত লাগল। কনস্টেবলটা ছুটতে ছুটতে সেখানে এসে দাঁড়ালো। পাঁচিলের ওপর গাছের ওপর আলো ফেলে আবার ছুটতে ছুটতে ফিরে গেল। ততক্ষণে হেমন্ত ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে। বাড়ির দিকে চেয়ে এসে দেখে দোতলার একটা জানালা থেকে সামান্য আলো আসছে। অন্য সব জানালাগুলো একেবারে অন্ধকার। সেইখানে দাঁড়িয়ে পরনের ধুতিখানি হেমন্ত খুলে ফেলল। নিচে সে ফুটবল খেলবার হাঁটু অবধি পাজামা পরে এসেছিল। পাছে ধুতি লটর পটর করে দড়ির মুয়ে চড়তে অসুবিধে হয়। ধুতিখানা সে জামরুল গাছের ডালে টাঙিয়ে রাখল। ভোরে ফেরার সময় আবার পরে নেবে। কোমরের আলোয়ানখানা যেমন বাঁধা ছিল তেমনই বাঁধা রইল। সেই অবস্থায় হেমন্ত জানালার দিকে এগোল। কোনো ফুল গাছ পাছে মারিয়ে ফেলে নষ্ট করে দেয় সেই ভয়ে অত্যন্ত সাবধানে আলপথ খুঁজে খুঁজে সে যেতে লাগলো। এভাবেই যখন সে অর্ধেকটা পথ পার করেছে, ঠিক তখনই বাগানের দরজা খুলে গেল। সাথে সাথে ৩-৪ লোক লণ্ঠন হাতে ঢুকে পড়ে হাঁক ডাক জুড়ে দিল। कहाँ कहाँ कांस्टेबल जी? अरे वो जामरुल पेड़ के भीतर। লোকগুলো তখন ধীরে ধীরে জামরুল গাছের দিকেই এগিয়ে আসতে লাগলো। হেমন্ত ছুটে গিয়ে অন্য একটা গাছের আড়ালে দাঁড়ালো। কণ্ঠস্বর শুনে চিনল তাদের বাড়ির জমাদার মহাবীর সিং এবং 2 দারোয়ানের সাথে কনস্টেবলটা এসেছে। কিছু দূর এগিয়ে গিয়ে মহাবীর সিং বলল, कहाँ कौन है? अरे वही तो। अरे भाग गया क्या? अरे माताजी की कसम, अपनी आँखियों से हम कुत्ते देख ले उके। अरे अरे वो क्या है? अरे वो क्या है? जल्दी चलो। তারস্বরে চেঁচাতে চেঁচাতে কনস্টেবল আর বাকিরা ছুটে এলো জামরুল গাছের দিকে। হেমন্ত দেখল গাছের ডাল থেকে ঝোলানো তার ধুতিখানার ওপর লণ্ঠনের আলোটা পড়েছে। এই বিপদের সময়ও হেমন্তের হাসি পেল। अरे वो रहा चोर, अरे वो रहा चोर, पकड़ 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 पकड़। হল্লা করতে করতে সবাই সেদিকে ছুটল। কাছে গিয়ে আসল ব্যাপার দেখে বলল, अरे ध्यान तेरे की, ये तो खाली धोती है। ধুতিখানা গাছের ডাল থেকে নামিয়ে লণ্ঠনের আলোয় ওরা ভালো করে পরীক্ষা করতে লাগলো। এমন সময় দোতলায় আর একটা জানালা খুলে গেল। ভেতর থেকে বাইরে ছড়িয়ে পড়ল উজ্জ্বল আলো, আর সেই সাথে শোনা গেল রায় বাহাদুরের কণ্ঠস্বর। क्या है महावीर सिंह, क्या है? কনস্টেবল সেখান থেকে চেঁচিয়ে উত্তর দিল, अरे हुजूर, बागीचा में चोर घुसा हुआ है। चोर चोर, अरे अरे खोज 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 खोज, पकड़ो पकड़ो, चोर 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 पकड़ो। সবাই মিলে লণ্ঠন নিয়ে বাগানের ভেতর আতিপাতি করে খুঁজতে আরম্ভ করল। হেমন্ত বুঝল এ ঘোর বিপদ, যে কোনো মুহূর্তে ওরা এখানে এসে পড়তে পারে। এখন উপায়, অগত্যা তাকে পাঁচিল ডিঙিয়ে পালাতে হবে। হেমন্ত জুতো খুলে ফেলল। এরা যত বাগানের ভেতরের দিকে ঢুকে আসতে লাগলো, সেও গাছের আড়ালে আড়ালে
পাঁচিলের দিকে এগোতে লাগল। হেমন্ত ওর হাত পা ভয়ে কাঁপতে লাগলো। কাছেই একখানা পাথরের ঢিবি ছিল। সে মরিয়া হয়ে একটা পাথর তুলে সজোরে তাদের দিকে ছুঁড়ে দিল। এই সময় আরো 2-3খানা পাথর তীর বেগে ছুটে এলো তাদের দিকে। লোকগুলো এক লাফে পাশে সরে গিয়ে বলল, হুজুর, पत्थर से महावीर सिंह का खोपड़ा फोड़ दिया। अच्छा अच्छा अच्छा, रुको, हम अभी बंदूक निकालते हैं, अभी बंदूक निकालते हैं। এই বলে রায় বাহাদুর সশব্দে জানালা বন্ধ করে দিলেন। হেমন্ত ভাবল, সে মুশকিল। এই রে, পাঁচিলের কাছে যাওয়া এখন আর নিরাপদ হবে না। তার চেয়ে রানীর শোবার ঘরের জানালা বরং কাছে পড়ছে। কোনোভাবে যদি আমি জানলার কাছে পৌঁছতে পারি না, তবে মই বেয়ে উঠে যাব। তারপর বাগানে যত ইচ্ছা ওরা খুঁজুক, বাবা এসে যত পারেন বন্দুক ছুনুন, কুছ পরোয়া নেই। যেই ভাবা সেই কাজ। হেমন্ত গাছের আড়ালে আড়ালে গুটি গুটি পায়ে জানালার দিকে এগোলো। তারপর ধীরে ধীরে মই বেয়ে উঠতে আরম্ভ করল। সে যখন অর্ধেকটা উঠেছে, তখনই খিড়কির দরজা থেকে গুম করে একটা বন্দুকের আওয়াজ হলো। লণ্ঠন হাতে ভৃত্যসহ রায় বাহাদুর বাগানে প্রবেশ করলেন। পুত্রবধূর জানালার দিকে তার দৃষ্টি যাওয়া মাত্রই তিনি বাজখাঁই স্বরে হাঁকলেন, কে ওখানে? ততক্ষণে হেমন্ত জানালায় পৌঁছে গেছে। ভেতরে ঢুকে তৎক্ষণাৎ মই টেনে তুলে সে দ্রুত হাতে জানালা বন্ধ করে ফেলল। রায় বাহাদুর আবার হাঁকলেন, আরে চোর ঘর মে ঘুসা, চোর ঘর মে ঘুসা, দৌড়ো দৌড়ো, সব আদমি ভিতরে চলো, পাকড়ো পাকড়ো, আরে পাকড়ো 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 ভাই। আরো স্বরে নির্দেশ ছুঁড়ে দিয়ে রায় বাহাদুর সদল বলে বাড়ির ভেতরে ছুটে আসলেন। লোকগুলোকে উঠোনে দাঁড় করিয়ে রেখে তিনি বন্দুক হাতে ছুটে গিয়ে ওপরে পুত্রবধূর শোবার ঘরের দরজা ঠেললেন। ঝি কাঁপতে কাঁপতে দরজা খুলে দিল। রায় বাহাদুর ঘরে ঢুকে দেখলেন, মেঝের ওপর তার পুত্রবধূ মূর্ছিত অবস্থায় পড়ে আছে, আর চোর পালঙ্কের ওপর লেপ মুড়ি দিয়ে শুয়ে। পরদিন রায় বাহাদুর সামাজিক সমস্যা সমাধান বইটির এক জায়গা খুলে চতুর্বিংশতি কথাটি কেটে দ্বাবিংশতি এবং ষোড়শ কথাটি কেটে 14 করে দিলেন। যদি কখনো বইখানার দ্বিতীয় সংস্করণ ছাপা হয়, তবে এই রকম সংশোধিত আকারেই ছাপা হবে। এতক্ষণ আপনি শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী নিষিদ্ধ ফল, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।